হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। অন্যান্য দিনের মতন আজও বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। আজ আমরা আলোচনা করব বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি সম্পর্কে। তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে দ্বিতীয় সেমিস্টারে বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো, কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে পড়ছো এবং পাশে বাংলা রেখেছো, অথবা বাংলা ছাড়া অন্য বিষয়ে অনার্স নিয়ে পড়াশোনা করছো এবং পাশে মাইনর পেপার হিসেবে বাংলা রেখেছো, তোমাদের প্রত্যেকেরই দ্বিতীয় সেমিস্টারে অর্থাৎ CC2 পেপারে দ্বিতীয় মডিউলে রয়েছে এই বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা। অর্থাৎ তোমাদের 3 শাখার সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের এই আলোচনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে একবার একটু দেখে নেওয়া যাক যে সিলেবাসে দ্বিতীয় মডিউলে এই বিষয়টির সঙ্গে আর অন্য কী বিষয় রয়েছে এবং এই বিষয়টি থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। বাংলা CC2 পেপারে দ্বিতীয় মডিউলে রয়েছে 3টি বিষয়। প্রথমে যে বিষয়টি রয়েছে তা হলো ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি। এর মধ্যে আবার বিশেষ পাঠ হিসাবে ধ্বনি পরিবর্তনের অনেকগুলি সূত্রকে দেওয়া রয়েছে। এছাড়া রয়েছে বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা। আর তৃতীয় যে বিষয়টি রয়েছে তা হলো বাংলা ভাষার উপভাষা। প্রথম সেমিস্টারের পরীক্ষা দেওয়ার সময় তোমরা জানতে পেরেছ যে এখানে প্রত্যেকটি পেপারে 3টি করে মডিউল রয়েছে। 3টি মডিউল থেকে একটি করে 15 নম্বর প্রশ্নের উত্তর দিতে হয়। এছাড়া 3টি মডিউল থেকেই একটি করে 5 নম্বর প্রশ্নেরও উত্তর লিখতে হয়। আর থাকে 3টি মডিউল মিলিয়ে মোট 15টি 1 নম্বরের প্রশ্ন। অর্থাৎ এই 2 নম্বর মডিউল থেকে একটি 15 নম্বরের প্রশ্ন আবশ্যিক তোমাদের লিখতে হবেই, আর একটি 5 নম্বরের প্রশ্ন আবশ্যিকভাবে লিখতে হবে। তার সঙ্গে থাকছে 1 নম্বরের ছোট প্রশ্ন। এই প্রসঙ্গে যে কথাটি বলার তা হলো এই 2 নম্বর মডিউল থেকে তোমাদের একটি 15 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তার জন্যে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষার সময় লিখতে হবে। এই 2 নম্বর মডিউলে প্রথমে যে বিষয়টি দেওয়া রয়েছে বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি, সাধারণত এই ধ্বনি পরিবর্তনের সূত্রগুলিকে 5 নম্বরের টিকা আকারে পরীক্ষায় দেওয়া হয়ে থাকে। তবে কয়েকটি সূত্রকে নিয়ে 15 নম্বর প্রশ্নও দেওয়া হতে পারে। আমি বললাম যে সাধারণত এখানে যে ধ্বনি পরিবর্তনের সূত্রগুলি রয়েছে সেগুলি টিকা আকারে দেওয়া হয়। তাহলে বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা এবং বাংলা ভাষার উপভাষা এই 2টি জায়গা থেকেই 15 নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। সুতরাং আজ আমরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি সম্পর্কে যে আলোচনা করব সেই আলোচনাটি মূলত 15 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য রেখে। তবে এখান থেকে বিভিন্ন ধারাগুলিকে নিয়ে 5 নম্বরের প্রশ্নও আসতে পারে। সুতরাং 15 নম্বর কিংবা 5 নম্বর যেভাবেই প্রশ্ন দেওয়া হোক না কেন, সবভাবেই তোমাদের প্রস্তুত থাকতে হবে। চলো আজকের আলোচনা শুরু করা যাক। প্রশ্ন আকারে এই বিষয়টি দেওয়া হতে পারে, বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করো এভাবে। আমরা সেই প্রশ্নের উত্তরে লিখতে পারি ভৌগোলিক, ঐতিহাসিক, সাদৃশ্য, মানসিক বিশ্বাস ও সংস্কার, শৈথিল্য, আরামপ্রিয়তা ইত্যাদি নানা কারণে অনেক সময় শব্দের অন্তর্নিহিত অর্থের পরিবর্তন হয়ে যায়। প্রধানত 5টি ধারায় শব্দের এই অর্থ পরিবর্তন হয়ে থাকে। অর্থাৎ বলা যায় শব্দার্থ পরিবর্তনের 5টি ধারা রয়েছে। শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি হল 1. অর্থ বিস্তার বা প্রসার, 2. অর্থ সংকোচ, 3. অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ, 4. অর্থোন্নতি এবং 5. অর্থাবনতি। এবারে আমরা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলির পরিচয়কে নিম্নরূপভাবে তুলে ধরতে পারি। 1. অর্থ বিস্তার বা প্রসার। যদি কোনো শব্দ প্রথমে কোনো সংকীর্ণ ভাব বা সীমাবদ্ধ বস্তুকে বোঝায় এবং কিছুকাল পরে ব্যাপক ভাব বা অধিকতর বস্তুকে বোঝায়, তবে সেই প্রক্রিয়াকে অর্থ বিস্তার বা প্রসার বলে। যেমন আগে সংস্কৃত বর্ষ শব্দের অর্থ ছিল বর্ষাকাল, অর্থাৎ বছরের একটি মাত্র অংশ।
পরে শব্দটি বৎসরের একটিমাত্র অংশ অর্থে ব্যবহৃত না হয়ে সারা বছর অর্থেই ব্যবহৃত হতে থাকে। এখানে বর্ষ শব্দের অর্থ বিস্তার হয়েছে। 2 নম্বর অর্থ সংকোচ। প্রথমে কোনো শব্দের অর্থ যদি একাধিক বস্তুকে বা ব্যাপক ভাবকে বোঝায় এবং কিছুকাল পরে যদি তার অর্থ একাধিক বস্তু বা ব্যাপক ভাব না বুঝিয়ে তার মধ্যে একটিমাত্র ভাব বা বস্তুকে বোঝায়, তবে সেই প্রক্রিয়াকে অর্থ সংকোচ বলে। যেমন সংস্কৃতে প্রথমে প্রদীপ শব্দের অর্থ ছিল সব রকমের আলো, পরে বাংলায় এর অর্থ দাঁড়ায় সব রকমের আলো নয়, একটি বিশেষ রকমের আলো যা পিতল বা মাটির তৈরি এবং যা তেল ও সলতে সহযোগে আলো দান করে। এখানে প্রদীপ শব্দের অর্থ সংকোচ হয়েছে বলা যায়। 3 নম্বর অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ। শব্দের অর্থ পরিবর্তন কতকগুলি ধাপের মধ্য দিয়ে হয়। অনেক সময় অর্থ পরিবর্তন হতে হতে শেষ ধাপে এসে শব্দের এমন নতুন অর্থ দাঁড়িয়ে যায় যে মূল অর্থের সঙ্গে তার যোগ সহজে খুঁজে পাওয়া যায় না। তখন মনে হয় শব্দটির অর্থ এক বস্তু থেকে একেবারে অন্য বস্তুতে সরে এসেছে। এই ধরনের পরিবর্তনকে বলে অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম। যেমন সংস্কৃতে পাত্র শব্দের অর্থ ছিল পান করার আধার, তার থেকে অর্থ বিস্তারের ফলে মানে দাঁড়ায় যে কোনো রকমের আধার। তা থেকে অর্থ সংকোচের ফলে মানে দাঁড়ায় কন্যা দান করার আধার। এখন সংকীর্ণ অর্থ হলো বর। এখানে যেহেতু মূল অর্থ পান করার আধারের সঙ্গে বর্তমান অর্থ বরের যোগ সহজে খুঁজে পাওয়া যায় না, তাই বলা যায় এখানে অর্থ সংক্রম হয়েছে। 4 নম্বর অর্থোন্নতি। কোনো শব্দের অর্থ যদি এমনভাবে পরিবর্তিত হয় যে শব্দটিতে প্রথমে যে ভাব বা বস্তুকে বোঝাতো তার চেয়ে সম্মানিত বা আদৃত ভাব বা বস্তুকে বোঝায়, তাহলে তাকে অর্থোন্নতি বলে। যেমন বাতুল শব্দের মূল অর্থ বায়ুগ্রস্ত, উন্মাদ, পাগল, কিন্তু বাতুল থেকে আগত বাউল শব্দের অর্থ বিশেষ ধর্ম সম্প্রদায়। এখানে শব্দের অর্থোন্নতি ঘটেছে। 5 অর্থাবনতি। কোনো শব্দের অর্থ যদি এমনভাবে পরিবর্তিত হয় যে শব্দটিতে প্রথমে যে ভাব বা বস্তুকে বোঝাতো তার চেয়ে হেয় বা তুচ্ছ ভাব বা বস্তুকে বোঝায়, তাহলে তাকে অর্থাবনতি বলে। যেমন মহাজন শব্দের মূল অর্থ মহৎ ব্যক্তি, কিন্তু মহাজন শব্দে যখন মহাজনী কারবারিকে অর্থাৎ ঋণ ব্যবসায়ীকে বোঝায় তখন শব্দের অর্থাবনতি হয়। এই হলো আজকের আলোচনায় শব্দের অর্থ পরিবর্তনের 5টি ধারা। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।